দর্শক বি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি সুলতানা সুরমা। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি এবং বিএনপি পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব খান সাইদ হাসান। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জন্ম, শৈশব এবং কৈশোর নিয়ে যদি বলতেন। অনেক লম্বা কথা। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে। আমার জন্ম 1961 সালে আমার উল্লাপাড়া থানার বড়হার ইউনিয়নে খামারপাড়া গ্রামে আমার নানার বাড়িতে। তো আমার বয়স ওখানে জন্মের পর আমার বাবা চাকরি করতেন দর্শনা সুগার মিলে আর কি। তো সেখানে আমি সভাপতি চলে গিয়েছিলাম। 1961 থেকে 71 সাল পর্যন্ত 10 বছর আমি ওখানে ছিলাম। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আমার বাবা পাকিস্তানি আর্মির হাতে শহীদ হন, গুম হন বলতে পারেন, নিয়ে গেছে তাকে, তারপরে তার লাশ পাওয়া যায়নি। তো তারপরে আমি আবার চলে আসি দেশে, সিরাজগঞ্জে আসি। এসে ওখান থেকেই 6-এ এসে আমি কিছুদিন উল্লাপাড়াতে ছিলাম। এরপরে সিরাজগঞ্জ বিএল সরকারি গভর্নমেন্ট কলেজ, ওটাই সবচেয়ে বেশি ছিল। বিএল সরকারি স্কুলে আমি থেকে এসএসসি পাস করি এবং সিরাজগঞ্জ কলেজ থেকে এইচএসসি পাস করে তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই 1979-এ। কৈশোর বলতে তো বেশিরভাগই কেটেছে আমার প্রথম 10 বছর দর্শনায়, আর বাকি অংশ আমার উল্লাপাড়া এবং সিরাজগঞ্জ দাদা এবং নানা বাড়িতে ছাত্র অবস্থায় ছিলাম, এই আর কি। আপনার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এখন কে কোথায় আছেন, কি করছেন? আমার সদস্য বলতে তো বাবা তো মারাই গেছেন 70 সালে, 71 সালে। আমার মা কিছুদিন গত সপ্তাহে 10 দিন আগে উনি মারা গেলেন ছিলেন। আর ভাই মানে আমার ছেলে মেয়ে বলতে আমরা 5 ভাই বোন। 3টা বোনের বিয়ে হয়ে গেছে, ওরা বাড়িতে আছে। ছোটো ভাইটাও কম্পিউটার ইঞ্জিনিয়ার, ও ঢাকা সিরাজগঞ্জে ব্যবসা করে। আর আমার নিজের সন্ততি হলো আমার 3 ছেলে মেয়ে। বড় ছেলেটা, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ডাক্তার, ওরা অস্ট্রেলিয়াতে আছে 17 সাল থেকে। আর মেজো ছেলেটা ও ব্যারিস্টার, ও হাইকোর্টে প্র্যাকটিস করে। আর মেয়েটা যে গত বছর মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়ারিং করেছে, ও বিয়েও হয়েছে, ওখানে দিয়েছি আমি আমাদের ওর এক ক্লাসমেটের সাথে। ছেলেটা সিঙ্গাপুরে চাকরি করে, মানে একটা নেদারল্যান্ডের ফার্মে রোবট ইঞ্জিনিয়ার। তো আর আমার স্ত্রী আছেন, আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল। এই আমার পরিবার। ছাত্র দলের রাজনীতিতে কিভাবে জড়ালেন? আমাদের সময় আসলে আমি তো 76, 78, 79-এর কথা বলছি। আমি 76-এ এসএসসি করেছি। তো তখন তো আসলে ছাত্র রাজনীতি বলতে এখন যেরকম সুসংগঠিতভাবে, তখন এরকম ছিল না। তবে ভালো লাগতো, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাক্টিভিটিসগুলো আমরা খুব করতাম আর কি। তখন থেকেই তার প্রতি এক ধরনের দুর্বলতা ডেভেলপ করে। যখন উনি তো 75 নভেম্বরে আসলেন, 7 নভেম্বর থেকে আমরা জাতি ওনাকে চিনল। তো তখন ওনার অ্যাক্টিভিটিস, তারপর ওনার গেট আপ, সেটা খুব ভালো লাগতো আর কি। তখন থেকে এক ধরনের দুর্বলতা ডেভেলপ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। কিন্তু আমার বাড়ি সিরাজগঞ্জে, আমি তো তখন স্কুল কলেজে আমাদের ওরকম তত ছিল না, যদিও আমাদের সিরাজগঞ্জ কলেজে জাসদ ছাত্রলীগের একটু ছিল, মুভমেন্ট ছিল, কিন্তু ওতে আমরা অতটা সক্রিয় ছিলাম না। আমি যখন 1979 সালে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমি সূর্য হলে থাকতাম। তখন আমাদের যুবমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী। তো একদিন আমাদের যারা আমরা একটু গ্রামে থেকে আসা, বা তখন তো ন্যাচারালি আমার বাবা ছিল না, আমাকে তো আমার নিজের লেখাপড়ার খরচ অনেকটা আমাকেই বহন করতে হতো। তো তখন আমরা ওই যে যুব মন্ত্রণালয় থেকে আমাদের যুবকদের জন্য কিছু করা হয়েছিল, কিছু কর্মসংস্থান পার্ট টাইমের মতো আর কি। তো ওইটা ওই ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী সাহেবের বাসা ছিল, এখন যেটা সুগন্ধা ওইখানে। তো ওইটা উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বোধহয় বেশ কিছু ছাত্র ওখানে আমরা ওটা করেছিলাম। তো ওই তারপরে থেকেই ওই যুব থাকতেই মানে আরও ভালো লাগা শুরু হলো। এরপরে বোধহয় তার মাসখানেক বা মাস দুয়েক পরে যখন ছাত্র দল গঠিত হলো, তো আমি তখন এই 1979 সালের শেষের দিকে হবে সম্ভবত, ঢাকা ইউনিভার্সিটির সূর্য সেন হল শাখার প্রতিষ্ঠাতা সদস্য হলাম। তো হওয়ার পরের বছর আবার ইলেকশনও করেছিলাম। আমি আভ্যন্তরীণ ইনডোর সেক্রেটারি পদে চেয়েছিলাম, কিন্তু পরে যখন আমি নাট্য সম্পাদক পদে ইলেকশন করেছিলাম। তো এইভাবেই তখন আমাদের ছাত্র আন্দোলন, তো ছাত্র রাজনীতি বলতে তো এত এখন যেমন বিশৃঙ্খলা বা নানা ধরনের টেনশন, তখন ওগুলো ছিল না আমাদের। প্রত্যেক অন্যান্য সংগঠন যারা ছিল, ছাত্র দলের পাশাপাশি জাসদ ছাত্র, তখন বাসদ ছাত্রলীগ খুব শক্তিশালী ছিল, যেটা আমাদের মান্না আক্তার তখন উনি ছিলেন, ওনার দায়িত্বে ছিলেন। তো তখন আমরা সবাই একসাথেই তো ওইভাবে চলতাম ফিরতাম। তো এর মধ্যেই তখন এত হানাহানি মারামারি খুনাখুনি এরকম ছিল না ছাত্রদের মধ্যে। এটা মূলত শুরু হলো মোহাম্মদ ইরশাদ সাহেব যখন ক্ষমতা নিয়ে উনি যখন নতুন বাংলা ছাত্র সমাজ নামে একটা দল গঠন করলেন। তারপর থেকে যে ওরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে হানাহানি শুরু করলো। তো ততদিনে আমি তো ওই যে BCS 85, 7 BCS, আমি তখন অনার্স পরীক্ষায় কেবল পাশ করেছি, আমার মাস্টার্স হয়নি। তো ওইটা দিয়ে পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষা হয়ে গেল। এরপরে তো ওই যে 7 BCS জয়েন করে চলে গেলাম। স্মৃতি বলতে
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন স্মৃতি ছিল ওটাই, যেদিন আমরা প্রথম ওই ইয়ে হলো, তো সেদিন এটা বলা যাই হোক, তবু আমার জন্য ব্যক্তিগতভাবে স্মৃতি। তো আমি ওই দিন তখন তো ফ্ল্যাগ ছিল হলো ওই কাগজের ফ্ল্যাগ, ওটা নিয়ে আমি হাঁটতেছি, তো এর মধ্যে পিছন থেকে উনি এসে পিঠে হাত দিয়ে বলে, এই ছেলে তুমি এটা নিয়ে কী করছো, কাউকে মারবে নাকি? তো আমি তাকে দেখি, তো জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেখেও তো আমি থতমত খেয়ে গেছি। কই না, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথে আমি মজা করলাম। তো ওটা আসলে আমার জীবনের জন্য নিরন্তর স্মৃতি। আর একটা ছেড়া ছিল যে 31শে মে যেদিন উনি শহীদ হন, তারপর তার ডেড বডিটা যখন চিটাগং থেকে নিয়ে আসা হলো, তো এখানেই তো দাফন হলো, তখন তো মানে কোটি বলবো না, অন্তত লক্ষ লক্ষ মানুষ। তখন আমি কেবল খুবই মানে ইয়ে পর্যায়ে, তো ওই মিছিলে ওই জানাজাতে আমি আসার সৌভাগ্য হয়েছিল, সুযোগ হয়েছিল, ওটা একটা মধুর স্মৃতি। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে আমার দুইটা স্মৃতি, একটা আছে মধুর স্মৃতি আর একটা আছে কষ্টের স্মৃতি। এইটাই মনে করা মানে স্মরণযোগ্য, এছাড়া তো আরও অনেক ছোটোখাটো অনেক কিছু আছে আর কি। এই তো পুলিশের সাবেক একজন ডিআইজি ছিলেন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে জোরপূর্বক আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আপনাকে কারাবরণও করানো হয়েছিল। কি কারণে আসলে এমনটা হয়েছিল? আমি তখন চাকরিতে ছিলাম, আমি আমার ব্যাচের পুলিশ ক্যাডারে ফার্স্ট ছিলাম, আর আমি সারদাতের ট্রেনিংও আমি বেস্ট অফিসার ট্রফি, যেটাকে আপনার ওই যে আর্মিতে সোর্ড অফ অনার বলে ওটা পেয়েছিলাম। তো এই কারণে সবাই আমার ক্যারিয়ার অনুযায়ী সবাই মনে করতো আমি আইজি হব, এটা হওয়ারই কথা ছিল আর কি, যদি আমার মানে ক্যারিয়ার প্ল্যানিং তো তখন ছিল সেই অনুযায়ী। তো সেই কারণে আমার কিছু জুনিয়র মানে আমাদেরই ব্যাচের, না আমি বলি আপনাকে, ওই যে আমাদের বেবেনজির ছিল আইজি হয়েছিল পরে, ওর সিরিয়াল ছিল 6, তারপরে অ্যাডিশনাল আইজি তখন সিআইডি যিনি পরে হয়েছিল মোকলেস, ওর সিরিয়াল ছিল 5, এরকম কিছু যারা ইমিডিয়েট আমার পরে ছিল, ওরা একটু আমার প্রতি ইয়ে ছিল। তো ওদের ধারণা আমার যেটা দুর্বলতা ছিল, ওই দুর্বলতার সেন্সে আমি কোট আনকোট বলছি, সেটা আমি কখনো ছাত্রলীগ করি নাই, আমার পরিবারে কেউ কখনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না, আমরা পরিবারটা বিএনপির, আর আমাদের ইমিডিয়েট আগের জেনারেশন মুসলিম লীগের সাথে সম্পৃক্ত ছিল। তো এই জিনিসটা, আর অন দি আদার হ্যান্ড মোকলেসও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটির, আর বেনজির বাড়ি তো গোপালগঞ্জে। তো সেই কারণে ওই গ্রুপটা যে হাসিনার কান ভারী করেছিল যে ওকে যদি রাখা হয় তাহলে পরে নর্মাল ক্যারিয়ার অনুযায়ী আইজি হয়ে যাবে, আর আমাদের যে প্ল্যান সেই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না, এইটা একটা। তো এই কারণে আমাকে চাকরি থেকে সরানোর জন্য আমাকে ওএসডি করা হয়েছিল। বাট ওএসডি মানে হলো যে আমি চাকরিটা ছিল, আমার পোস্টিং ছিল না, কিন্তু আমার বেতন ভাতা ছিল। তো এইটাই প্রায় 2 বছরের মতো থাকার পরে ওই যে 21 আগস্টের মামলা, গ্রেনেড হামলা মামলা সেটা আপনার তো অলরেডি 111-এর গভর্নমেন্ট তদন্ত করে চার্জশিট দিয়েছিল, এবং সেই চার্জশিটের প্রেক্ষিতে অলরেডি ট্রায়ালও শুরু হয়েছিল, 62 জনের সাক্ষ্য হয়ে গেছিলো, আর হয়তো আর 1.5-2 মাস থাকলে এবার রায় দিয়ে দিত কোর্ট। সেই সময় ওই মামলাটাকে আবার রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া এবং আমাদের তারেক রহমান সাহেবকে ফাঁসানোর জন্য আবার ফার্দার ইনভেস্টিগেশন, আইন অনুযায়ী পাওয়া যায় এটা, ফার্দার ইনভেস্টিগেশনে এনে কাহার আকন নামে একজন খুব বিতর্কিত পুলিশ কর্মকর্তা, তাকে তদন্ত দেওয়া হয়। তো তদন্ত দেওয়া হলে সে তখন আমাকে এবং আমার অন্যান্য সহকর্মীদের ডেকে চাপ দিতে থাকে যে আপনি একটা মিথ্যা সাক্ষী দিতে হবে, সাক্ষীটা বলতে হবে মানে যাদেরকে তারা ওই মামলায় জড়াতে চায় তাদের বিরুদ্ধে, তার মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছিলেন। তো ওই সাক্ষীটা সামহাও আমাকে দিয়ে দেওয়াতে পারে নাই। তো এই রাগটা ছিল আমার উপরে। তার কারণ এই রাগটা যে কারণ ছিল যে আমার অনেক সিনিয়ররা, যেমন আমাদের ডিজি র্যাব যিনি ছিলেন, ডিজিএফআই ছিলেন, তারপরে অনেক বড় বড় মানে সেক্রেটারি, হোম সেক্রেটারি ছিলেন, তাই এরকম লেভেলের লোকজন সাক্ষী দিয়েছে তাদের বলা মতে, ভয়ই হোক বা লোভই হোক যেটাই হোক, কিন্তু আমাকে দিয়ে দেওয়াতে পারেন যে তার একটা রাগ ছিল। তো সেই কারণেই ওই যে আমাকে তো চাকরিটা তো ফেরত, এবং আমাকে এটা বলা হয়েছিল যে আমি সাক্ষীটা দেই তাহলে পরে আমার ওএসডি উইথড্র হবে এবং আমি আইজি হব নর্মাল অনুযায়ী, এবং 4 বছর আমার আইজি থাকার কথা ছিল। তো ওটা তো হলোই না, এবং হুমকিও দেওয়া হয়েছিল যে তুমি না করো কিন্তু তোমার বিপদ হবে। তো সেই বিপদটা কী হলো, পরে হলো আমাকে এই মামলাতে আমার চাকরিটাও ফেরত পেলাম না, আর সাক্ষী না দেওয়ার কারণে আমাকে এই মামলাতেই চার্জশিট দিয়ে দেওয়া হলো। কিন্তু যেই মিথ্যাটা একজন মানুষের জীবন মরণের প্রশ্ন, যেটা আমরা তো সবাই মুসলমান, ইসলামের পুরোপুরিভাবে বিশ্বাস মানে প্র্যাকটিস না করলেও বিশ্বাসের তো কোনো ঘাটতি নেই। তা আমার একটা স্টেটমেন্টের কারণে একটা নিরীহ নিরাপরাধ লোকের যে এটা তো খুব বড় পানিশমেন্ট, ফাঁসি হওয়ার মতোই তো এটা মনে করবো, আমার একটা সাক্ষীর প্রেক্ষিতে লোকের ফাঁসি হবে, আর সেটা আমি বলবো আমার সামান্য লাভের জন্য। আমি তো বুঝলাম সামান্য লাভ হবে বা ক্ষতি, আমি চিন্তা করছিলাম খুব ক্ষতি হলে আমাকে চাকরি থেকে বের করে দিবে, কিন্তু জীবনটা তো থাকবে। কতদিন কারাভোগ করতে হয়েছিল? আনুষ্ঠানিক কারাভোগ 4 বছর, যেহেতু আমাকে 4 বছরের সাজা দিয়েছিল, আর প্রায় 8 বছরের মতো, 8.5 বছরের মতো আমি পলাতক ছিলাম, ফিউজিটিভ ছিলাম, বিকজ আমি যেহেতু সাক্ষী দিই নাই, আর ততদিনে বাংলাদেশের পুলিশের কালচারে ক্রসফায়ারের অবস্থায় চলে আসছিল, গুম ক্রসফায়ার, দেখুন অনেক গুম হয়েছে, ক্রসফায়ার হয়েছে, তো এরকমটা। এবং আমাকে এই আবার নতুন একটা মামলায় দেখানোর জন্য, রিমান্ড এনে দেখানোর জন্য ওরা একটা মামলা তৈরি করেছিল 11 সালে, 4 সালে ঘটনা দিয়েই।
তো সেই জন্য আমার ভয়টা ছিল যে আমি যদি সারেন্ডার করি তাহলে ওই মামলা রিমান্ডে নিয়ে এসে আইদার ইন দ্য নেম অফ ক্রস ফায়ার দিবে, অথবা হয়তো অ্যারেস্ট করার পরে বলবো যে পুলিশ কাস্টডি থেকে পালাই গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। যে কোনো কিছু করতেই পারতো, তখন তো যা যাচ্ছে তাই করতো। জুলাই অভ্যুত্থানের আলোচনায় আসি। জুলাই আন্দোলনে আপনার ভূমিকা কতটুকু ছিল? জুলাই আন্দোলনের ভূমিকা ওই রকম তো ছিল না, ছাত্ররা তো মেইনলি ইয়াং ছেলেরা যেগুলো করেছে। তো আমরা যেটা করতাম, আমাদের যে বললাম যে তথ্য সেল যেটা আছে আমাদের ইয়েতে ছিল, ওইখান থেকে আমাদের দলীয় যে ছেলেগুলো যারা ছাত্রদল, মেইনলি ছাত্রদল, ওদেরকে আমরা বিভিন্নভাবে এনকারেজ করতাম। এবং আমার মনে আছে সর্বশেষ আমাদের একটা আছে, ওই যে আমাদের একটা প্রফেশনাল পেশাজীবী আমাদের বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস ফোরাম করেছিলাম আমরা একটা, PMRS নাম দিয়ে আর কি, অল ক্যাডার দিয়ে, হ্যাঁ নাম দিয়েছিলাম PMRS, মানে পোস্ট ম্যানেজমেন্ট রিসার্চ সোসাইটি, কিন্তু ওখানে আমরা মোস্টলি অল ক্যাডার অফিসাররা ছিলাম। তো ওরাই বিভিন্ন সেমিনার করতাম, প্রেস ক্লাবে করেছি, তারপরে আমাদের ওই যে ইয়েতে, এবং একটা মিছিল আমরা করেছিলাম, এটা বোধহয় সম্ভবত 2রা আগস্ট এরকম লাইক। আর এছাড়াও যে ওই বিভিন্ন জায়গায় ইন দ্য নেম অফ ওই সোসাইটির নাম দিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার করেছি, আমরা প্রেস ক্লাবে করেছি, তারপরে আমাদের পার্টি অফিসে করেছি, মানে বিএনপি পার্টি অফিসে এরকম। আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় আছেন, সংসদীয় আসনে এলাকা ভিত্তিক আপনার পরিকল্পনা কি? না, সক্রিয় কিন্তু আসলে ওই ছাত্রজীবন থেকেই, যদি আমি এভাবে বলি, ছাত্রজীবন থেকেই সক্রিয়। বললাম তো 79 থেকে 88 পর্যন্ত তো অলমোস্ট 9 বছর, ওই 9 বছর তো ছিলামই। এরপরে তো চাকরিতে চলে গেছি জীবন জীবিকার জন্য, এবং সার্ভিস রুল অনুযায়ী হয়তো আমি সক্রিয়ভাবে প্রকাশ্য রাজনীতি করতে পারতাম না, কিন্তু ধারক বাহক তো ছিলামই। আর এরপরে যখন 2009 সালে আমাকে ওএসডি করলো, তখন তারা বলল, যদিও আমি প্রকাশ্য রাজনীতি করতে পারতাম না, বিকজ তখন আমার চাকরিটা ছিল সেই কারণে। হ্যাঁ, চাকরি থাকলেও মানে অপ্রকাশ্য যে সমস্ত মানে আর আমরা তো আমাদের যে পজিশন বা যে লেভেলে বা যে বয়সে আমরা ছিলাম, আমরা তো রাস্তায় নেমে তো মিছিল মিটিং করতে পারতাম না। আমরা বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো সেগুলোই আমরা সাধারণত করতাম। আমাদের এরকম তো অনেকে ওয়েসডি ছিল। বাংলাদেশ পুলিশকে কোন জায়গায় দেখতে চান, বা তার অবস্থানটা ঠিক কিরকম হওয়া উচিত? বাংলাদেশ পুলিশকে ওর যা কাজ, সেই কাজ প্রপারলি করছে ওইটাই দেখতে চাই। তখন পুলিশ তো প্রপার কাজ করে নাই এ পর্যন্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় কতটুকু ছিল, ওই সময় তো আমি খুবই ছোটো ছিলাম, তো ইউনিভার্সিটি পড়ি, অত ভালো জানতাম না, তা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। কিন্তু এছাড়া তো আমি বিং এ পুলিশ অফিসার, আমি নিজে তো স্যাটিসফাইড ছিলাম না যখন চাকরি দিয়েছিলাম। আর এখন তো পিপল অফ দ্য ক্রস সেকশন অফ দ্য পিপল, আমি তো একেবারেই স্যাটিসফাইড না। বাট এটার আইন বিধি বিধান এবং কী কারণে এটা করা যায় না, এটা আমি খুব ভালোভাবে পয়েন্ট আউট করতে পারছি। আমার চেয়ারম্যান সাহেবের সাথে আমি কথা বলি, আমাদের এই সমস্ত আলোচনার সাথে কথা হয়েছে। আমি ওনাকে বলেছি যে একজন যদি আমাদের দেশে, আমরা উই আর ওয়েটিং ফর হজরত ওমর, যদি আমাদের এই জাতি কখনো হজরত ওমরের মতো একজন শাসক পায়, সমস্ত সমস্যার সমাধান 50 দিনে শেষ করা সম্ভব হয় টেলেও। আমাকে জিজ্ঞাসা করেছেন যে কীভাবে, আমি তো বলেছিলাম যে আমি আর কোনো ডিপার্টমেন্টের খবর যাই না, আমি শুধু পুলিশের বিষয়টা যদি আপনি নিজেই চিন্তা করেন যে আজকে পুলিশ প্রপারলি কাজ করতেছে, আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা? আপনি অন্য যে ডিপার্টমেন্টে যান, যখনই আপনি কাজ পাবেন না তাদের কাছ থেকে প্রপারলি, আপনি পুলিশকে জানাবেন যে ভাই আমি ওখানে ইনকাম ট্যাক্স অফিসে গেছিলাম, আমাকে ওই জমা কমিটি ফেরত দিয়ে দিছে, আমি ওই জমি খাজনা দিতে গেছিলাম, আমার কাছ থেকে আমাকে নাই, আমি রাস্তায় চলতেছিলাম, আমাকে ওই দোকানদারি ধোকাবাজি করছে। প্রত্যেকটা বিষয়ে ব্যবস্থা নেওয়ার অথরিটি পুলিশের আছে। তো সেই কাজ একটা সব কিছু বাদে আমি শুধু যদি পুলিশিং তো আপনাদের এখানে পুলিশিং হয় যে আপনার কাজ ঠিক মতো করছে কি না, ঠিকমতো অফিসে আসলো কিনা, এটা তো এক ধরনের পুলিশিং। কিন্তু হ্যাঁ, পুলিশ মানে আপনাকে ইউনিফর্ম পরেই যে পুলিশ হইতে হবে, ইটস নট দ্যাট। আপনি যে কোনো কাজ, মানে খবরদারিত্বের কাজ বা যে কোনো কাজ যে করতে চায় না, শৃঙ্খলা আনয়নের যে কাজটা, শৃঙ্খলা আনয়নের যে কাজটা, সেই পুলিশিং। তো এইটা যদি, যেহেতু রাষ্ট্রের বাহিনী হলো পুলিশ, এবং তারা যেভাবে, এবং আইন বিধি অনেকে দেখবেন বলে ব্রিটিশ আমলের আইন উপনিবেশিক আইন হবে না। আমি তাদেরকে বলি ভাই রে, কোন আইনের কোন সেকশনটা এইটা হবে না, তাহলে বলে আমাকে ক্যাটাগরিক্যালি বলেন যে ওই আইনের এই সেকশনটার জন্য আমরা পারছি না। আমি আজ পর্যন্ত কাছে শুনি নাই। কাজে আইন বিধি বিধান সমস্ত কিছু আছে, শুধু আইনের যে প্রায়োগিক যে বিষয়টা, যারা প্রয়োগ করবে বা এই প্রয়োগ যারা করবে, তাদের যারা সুপিরিয়র অথরিটিস, একদম প্রাইম মিনিস্টার পর্যন্ত, আই টেল ইউ। আমার যে সাব ইন্সপেক্টর তো মেইন ম্যান, সাব ইন্সপেক্টর থেকে আপনি যদি এইভাবে উঠতে থাকেন একদম আপ টু দ্য প্রাইম মিনিস্টার, আমার চিফ এক্সিকিউটিভ ব্রাঞ্চের যিনি চিফ, তিনি পর্যন্ত। শুধু এরা যদি সাব ইন্সপেক্টর যদি বোঝে যে আমি কাজটা প্রপারলি করলে আমাকে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না, আমি রিওয়ার্ডেড হব, আর যদি না করি, আমি যতই ইনফ্লুয়েন্সিয়াল হই না কোনো, আমার যে ফেট সে দেখে আমাকে কেউ সেভ করতে পারবে না। সেজন্য যেন ওমর দরকার। তো আমার নেতা বলেছেন যে উনি ওমর হবেন ইনশাআল্লাহ, দেখি আমরা অপেক্ষায় আছি। তবে উনি অবশ্যই শর্ত দিয়েছেন যে ওমর যদি হয়, ওমরের উট পাওয়া যাবে কি, উট বলতে মানে হ্যান্ডস আর কি, যেটা উনি মিন করেছেন। আমি বলে আসছি যে 18 কোটি মানুষের মধ্যে বহু হ্যান্ডস আছে, বহু উট আছে, যারা এই দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য এবং নেক্সট জেনারেশনের জন্য তারা
নিজের জীবনটা ছাড়া সব কিছু দিতে রাজি আছে, আসলে এরকম আপনার কি মনে হয়? অবশ্যই আছে। সেই লোকগুলো তো উনি বলছে যে সেই উঠ খুঁজতে থাকে, তা আমরা ওই উঠ খোঁজার ব্যবস্থায় আছি এবং আছি, এর মধ্যে যথেষ্ট উঠ পাওয়া গেছে। অনেকে বলছেন আপনার রাজনীতিতে আসা হঠাৎ করেই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এতক্ষণ যা বললাম আপনার কি মনে হয় যে আমার হঠাৎ করে রাজনীতিতে আসা? আপনি তো আমার প্রশ্নের জবাব তো পেয়ে গেছেন। হঠাৎ করে যারা বলেন তাদের উদ্দেশ্যেই বলি, সেটা হলো যে ইয়েস, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি কখনো ছাত্র রাজনীতি করতাম না, বিকজ আমার সেই সুযোগ ছিল না। আমি এতিম একটা মানুষ ছিলাম, আমার উপরে আমার 5টা ভাই বোন এবং আমার বিধবা আমার দায়িত্ব অর্পিত ছিল। আমি আই টোল্ড ইউ যে আমি 70-তে আই লস্ট মাই ফাদার বাই পাকিস্তানি আর্মি 71-এ। তো সেখান থেকে 79 পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমার সুযোগই ছিল না, আমার জীবন জীবিকা নিয়ে যুদ্ধ করতে হয়েছে। 79 যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমি সেই বছরেই ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। হ্যাঁ, তো এটা ধরেন 79 থেকে আমি BCS 88-এ আমি ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি 88 আমি চাকরিতে জয়েন করলাম। 79 থেকে 88 অলমোস্ট 10 বছর। এই 10 আমি ছাত্র দলের সাথে সক্রিয় রাজনীতি জড়িত ছিলাম। আমি সূর্যসেনাল থেকে নাট্য সম্পাদক পদে আমি ইলেকশনও করেছি, সে ইয়েও আছে। আমি যে কথা বলছি সব কিছু আমার কাছে আছে আর কি, সে লিফলেটগুলোও আছে আমার কাছে। তাহলে ওইখানে আমার 10 বছর রাজনীতি গেল। এরপরে 88 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমি চাকরিতে। আমার তো সক্রিয় রাজনীতি করার সুযোগ ছিল না, কিন্তু মনটা তো পড়েছিল কোথায়, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি মনটার তো, আমি তো ভোট দিতাম, আমি ভোটার। তো সেই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে তো আমাকে তো কোনো নিশ্চিত ছিল না তোমাকে সরকারি চাকরি করলে তোমার সরকারি দলেই ভোট দিতে হবে, এটা করতে হবে, সেটা ছিল। 2009 সালে যখন আমাকে ওএসডি করা হলো, মানে চাকরিটা তখনও ছিল বাট আমার পোস্টিং ছিল না, তখন থেকে ওরাও যেমন আমার চাকরি আছে কিন্তু কাজ নাই, তো ঠিক একইভাবে আমারও চাকরি আছে। আমি রাজনীতিতে ওইভাবে মৌন রাজনীতি বা ভিতরে মানে বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো আমি করেছি 2009 থেকে 2011 সাল পর্যন্ত। 11 সালে তো আমাকে মামলার আসামি করে যখন চার্জশিট দেওয়া হলো, আমি পলাতক হয়ে গেলাম। তাহলে 11 থেকে 2000, এরপরে পলাতক থেকে আমি কোর্টে সারেন্ডার করলাম, অর্থাৎ 2011 সালের জুলাই মাস থেকে আমি মার্চের 22 সাল পর্যন্ত, 22 সালের মার্চ পর্যন্ত, হ্যাঁ, অলমোস্ট আপনার কত 12 বছরই তো না বেশি, 12 বছর। এই সময়টাতে আমি হয় পলাতক না হলে জেলে যে ছিলাম, যে 3.5 বছর, ওটা বরং আমি কমফোর্টেবল ছিলাম পলাতকের চাইতে। পলাতকের সাথে আমি সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম, বাট জেলে যারা আমার সাথে, তখন তো জেল ভর্তি আপনার বিএনপির লোক, যে সময় আমি জেলে গেছি 18 সালে 19 সালে। হ্যাঁ, ওইখানে জেলখানার মধ্যে যতটুকু রাজনৈতিকভাবে যা কিছু করা যাক তার সাক্ষী আমাদের সাথে ছিলেন আমাদের টাঙ্গাইলের মন্ত্রী যে আব্দুল সালাম পিন্টু সাহেব ছিলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব ছিলেন, তারপরে যে গিয়াস আল মামুন, যারা আমরা ওই সময় জেলে ছিলাম। বিএনপি লোক কিন্তু বেশি ছিল 80%। ওইখানে জেলের মধ্যে থেকে যতটুকু যা আদর্শিকভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া, বুঝ দেওয়া, শক্তি দেওয়া, এই কাজগুলো হয়েছে। এরপরে 22 সালের 22শে মার্চ আমি বের হলাম। আনুষ্ঠানিকভাবে আমাকে তো এই খুন, গুম, হত্যা, এই সমস্ত মামলা তথ্য সংগ্রহের জন্য দল থেকে দায়িত্ব দেওয়া হলো এবং দলের কার্যালয়ে আমাকে একটা আলাদা অফিস করে দেওয়া হলো। তখন আন্দোলন সংগ্রাম বলতে যারা মনে করেন যে মাঠে দাঁড়িয়ে মিছিল করা, মিটিং করা, হইচই করা, স্লোগান দেওয়া, ওয়েল এইটা আমি করি না, বিকজ আমার অবস্থা, আমার বয়স এবং আমার সাথে ওইটা হয়তো ম্যাচ করেনি। বাট এই যে বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো তো করেছি 22 সাল থেকে, শুধু দেশে না, দেশের বিভিন্ন বাইরে যেয়ে করেছি। ওয়েল, যে সমস্ত গ্যাদারিংগুলো হয়েছে, পাবলিক মহাসমাবেশ, তারপর বিভিন্ন মিটিং সিটিং, সেগুলো তো পার্টিসিপেট করতাম। মানে আমরা অংশ যেতাম। এবং সেটা শুধু তাই না, আমরা BCS ফোরাম, যেটা আমি আপনাকে বললাম যে অল ক্যাডার দিয়ে আমরা ফোরাম করেছিলাম, এখনও আছে সেটা, যদিও অনেকের মধ্যে অনেকে চাকরি হয়ে যেতে চলে গেছে। বাট তখন আমরা ওই বিভিন্ন কর্মসূচি, ধরেন মিছিল, মিটিং, যেখানে আমাদের মতো লেভেলের লোক বা আমাদের মতো মানুষগুলোকে, কর্মীগুলোর অ্যাডজাস্ট করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা হয়তো পিকেটিং করি নাই, রাস্তায় ব্যারিকেড দিয়ে হই করি নাই, এটাকে যদি বলা হয় সেটা অনুযায়ী। আর 5ই আগস্টের পরের কথা যারা বলতেছে, 5ই আগস্টের পরে আমি উল্লাপাড়াতে গেছি, তার আগে আমার তো যাওয়ার সেরকম মুভমেন্টও ছিল না। আর তাছাড়া করলে পরে আমি আবার গুম হয়ে যেতাম। তখনও বেনজিররা বা তখনও যারা বেনজিরের পরবর্তী যারা, তারা তখন ইন সার্ভিস। হাবিব ছিল তখন, হাবিব তো সবসময় থ্রেট করতো আমাকে। তারপরে যে ছিল, ওই যে কী বলে, হারুন ছিল, ওই যে ডিবির হারুন, সবাই তো আমাকে কম বেশি চিনতো। আমাকে একদিন রমনা পার্কে আমি হাঁটতেছি, আমার এক স্টাফ অফিসার, আমি নাম বলবো না, ছেলেটা হয়তো ভয় পাবে, তো সে আমাকে বলছে, স্যার আপনি বোধহয় নড়াচড়া বেশি করতেছেন, DGNSI আমাকে পাঠিয়েছে, আপনি বেশি হাঁটাহাঁটি করবেন না, পার্কের মধ্যে হাঁটা দরকার নেই, আপনি আপনার বাসায় হাঁটবেন। তো দ্যাট ওয়াজ দ্য সিনারিও। অথচ আমার পারিবারিকভাবে তো একটা আতঙ্ক ছিলই। আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রী তো চাইতো না যে আমি আবার কিডন্যাপ হয়ে যাই। তখন আমি জেলে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু কিডন্যাপ হয়ে যাওয়াটা তো সেই জন্য আমি কী করেছি, তাই বলে আমার সেক্টর থেকে যে কাজগুলো, দেশে বিদেশে যে যা করা হতো, আমার এখানকার কাজগুলো আপনি যে কোনো কেউ, এখন এই কাজগুলো বলে কি, উল্লাপাড়ার কিছু মানুষ যারা মনে করে যে আমি ওখানে রাজনীতি থাকলে তাদের কিছু রাজনৈতিক যে অ্যাসপিরেশন
মানে তাদের যে মানে আশা আকাঙ্ক্ষার হয়তো ব্যাঘাত ঘটতে পারে ওনারা বলে। এছাড়া কেন্দ্রেরও কেউ বলে না, আমার নেতাও জানে না আমি কী করেছি। আর 5ই আগস্টের পর যেহেতু ওই জিনিসটা আর ছিল না, আর নাই, আমি এখন অ্যাটলিস্ট আমি আই ক্যান মুভ ফ্রিলি হোয়ার এভার আই লাইক। যে আমি যদি কোনো সাধারণ স্বাভাবিক কাজ করতে চাই আমাকে কেউ বাধা দেওয়ার এখন নাই, যদি অপরাধ না করলেই হলো। যার জন্য আমি 5 তারিখের পরের থেকে আমি এখন সব জায়গায় যাচ্ছি, কথা বলছি, টেলিভিশনে আপনার সাক্ষাৎকার দিচ্ছি। এটা তো আমার 5ই আগস্ট থেকে সুযোগই ছিল না আমার। তো সেই হিসাবে তো যদি আপনি বলেন যে যতটুকু সময় আমাকে রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায় নাই, সেটা আমি আমার ওই রাজনীতিতে সক্রিয়ভাবে দেখার কোনো সুযোগ বা সে পরিস্থিতি ছিল না। যখনই যতটুকু সুযোগ পেয়েছি সেটা আমার লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে কাজ করার চেষ্টা করেছি দলের জন্য। সেটা আমার দলের হায়ারার্কি থেকে শুরু করে সবাই জানে। শুধু উল্লাপাড়ার কিছু লোকজন হয়তো একটু তাদের নিজস্ব ব্যক্তির ইয়ের কারণে, অসুবিধার কারণে হয়তো মানে প্রশ্ন তোলে, বা প্রশ্ন তুলেও খুব একটা সুবিধা করতে পারে না। এই আমার রাজনীতি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন, অবশ্য আমারও খুব এই ধরনের আপনি এইভাবে এক্সক্লুসিভ ইন্টারভিউ করে আমারও অভিজ্ঞতা তেমন ছিল না, হয়তো কথা ভুলভ্রান্তি হতে পারে। তাহলে আমি সবাইকে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।